নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা শুনছেন অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখিকা নবনীতা বোসের কলমে কার্শিয়াংয়ের আর্তনাদ। আজকের গল্পের শেষে রয়েছে একটি টুইস্ট, তাই গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল। অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে দিন। তাহলে সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প কার্শিয়াংয়ের আর্তনাদ। সন্ধেবেলা যখন অফিস থেকে বাইরে বেরোলো জয়ন্ত, তখন সব ঘটনাই প্রায় মুছে গেছে তার মন থেকে। আজ অফিস থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তার। বারবার বাড়ি থেকে ফোন আসায় একটু তাড়াতাড়ি করছিল সে। যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো স্টেশনে পৌঁছে টিকিট কেটে অপেক্ষা করতে লাগলো মেট্রোর জন্য। ঠিক সময় মেট্রো পেয়েও গেল সে, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য মেট্রোতে লোকজনের সংখ্যা যেন একটু কম। আপন মনে মেট্রোতে উঠে পড়ে একটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়ল নিশ্চিন্তে। এখন প্রায় আধ ঘন্টা নিশ্চিন্ত হয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই তার। একবার হাতটা উল্টে হাত ঘড়িটা দেখে নিল জয়ন্ত। রাত প্রায় 9:30। কলকাতা শহরে রাত 9টা কোনো প্রভাবই ফেলতে পারে না। তবে আজকাল দেরি করে বাড়ি ফেরার অভ্যাসটা চলে গেছে তার। কার্শিয়াংয়ে থাকাকালীনই এই অভ্যাসটা সে ত্যাগ করেছিল। কথাটা মনে পড়তেই আবারও আজ সকালে পাওয়া সুনন্দাদির ফোনের কথা তার মনে পড়ে গেল। আবারও এক রাশ বিষণ্ণতা গ্রাস করল তাকে। নিশিকান্তবাবু মারা গেছেন। কথাটা মনে পড়তেই নিশিকান্তবাবুর সৌম্য সুন্দর মুখখানা আবার ভেসে উঠল তার মনে। কার্শিয়াংয়ে থাকতে এই মানুষটির সাথে তার পরিচয় হয়েছিল। পিতৃস্থানীয় মানুষটি তাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু আজ সেই মানুষটি এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন। এই কথাটা ভাবতেই জয়ন্তর গলায় একটা দলা পাকানো অনুভূতি ঠেলা দিতে লাগল। ভাবতে ভাবতেই একটা স্টেশন পেরিয়ে গেল। একবার উদাস মনে স্টেশনের নামটা পড়ে নিল জয়ন্ত। এখনো বেশ কিছুটা সময় বাকি ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। পরপর স্টেশনগুলো আসছে আর কিছু কিছু করে লোক কমতে থাকছে মেট্রোতে। বসে বসে কিছুটা তন্দ্রা এসে গিয়েছিল তার। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার কানে ভেসে এলো একটা বিশ্রী ধরনের শব্দ। শব্দটা ভীষণ চেনা। হঠাৎ করেই শব্দের উৎসের কথা মনে পড়ে যেতেই শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল তার। কার্শিয়াংয়ের সেই বিভীষিকাময় রাতে জানলায় নখ দিয়ে করা সেই অমানসিক শব্দের কথাটা মনে পড়ে যেতেই যেদিক থেকে শব্দটা আসছিল ধীর গতিতে সেই দিকে বেশ সংকোচের সাথে তাকালো সে। আর সঙ্গে সঙ্গে বুকটা ধক করে উঠল তার। সেই ভয়ঙ্কর কাটা দেহটা আজ আবার মেট্রোতে এত লোকের ভিড়ে এসে হাজির হয়েছে। ভীষণ আশ্চর্য হয়ে গেল জয়ন্ত। রাত হয়ে গেলেও খুব কম লোকজন নেই এই মেট্রোতে। তারা কি কেউই দেখতে পাচ্ছে না এই ভয়ঙ্কর প্রেতকে? সেই প্রেতকে দেখে মেট্রোতে উপস্থিত এত লোকের মাঝেও দরদর করে ঘামছিল জয়ন্ত। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। একটা প্রচণ্ড অস্বস্তিতে নিজের মুখ দুই হাতে ঢেকে চোখ বুজল সে। মনে হলো এবারে হয়তো ওই লোকজনের ভিড় ভেদ করে ওই পিশাচ মূর্তির বাকি শরীরটা এগিয়ে আসবে তার দিকে। বহুদিন আগের না পাওয়া সুযোগের আজ সে সদ্ব্যবহার নিশ্চয়ই করবে। আর একবার চোখ থেকে হাত সরিয়ে দেখল প্রেত মূর্তিটাকে। মেট্রোর হাতলে চাপ দিয়ে দ্রুত এগিয়ে আসতে লাগলো পিশাচটা তার দিকে। চিৎকার করতে গিয়ে কোনো শব্দ বেরোল না তার গলা দিয়ে। প্রবল এক আশঙ্কায় নিজের চোখ দুটো বন্ধ করে নিল সে।
ঠিক এই সময় হঠাৎ একজনের ঝাঁকানিতে চোখ মেলে তাকালো। দেখল ট্রেনের বাকি যাত্রীরা তার দিকে খুব আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশের ভদ্রলোক এবার জয়ন্তকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপনার কি শরীর টরীর খারাপ লাগছে? না মানে অনেকক্ষণ থেকে দেখছি আপনি ঘুমের মধ্যে কি সব বিড়বিড় করছেন, আর আপনার গায়ের জামাটা বিশ্রীভাবে ঘামে ভিজে গেছে। এবারে ভদ্রলোকের কথায় সম্বিত ফিরে পেয়ে উঠে বসল জয়ন্ত। তাহলে সে ঘুমিয়ে পড়েছিল, স্বপ্ন দেখছিল। আসলে সুনন্দাদির আজকের বলা ঘটনাটা মনের কোনো গভীরে লুকিয়ে থেকে গিয়েছিল, তাই এরকম স্বপ্ন দেখছিল সে। এবারে ভদ্রলোকটির উদ্দেশ্যে বলল, না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আসলে সারাদিনের কাজের চাপে না একটু শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি ধন্যবাদ। নিজের গন্তব্যে পৌঁছে এবার সে বুক ভরে নিঃশ্বাস নিল। মনে মনে ভাবল, নিজের সাথে হওয়া এই ঘটনাগুলি থেকে কি আমি কোনোদিনই নিষ্কৃতি পাবো না? কোনোদিন পাবো না আমি নিষ্কৃতি? দূর থেকে কুকুরের ডাক ভেসে এলো। নির্জন রাতে পাড়াটা বেশ নিস্তব্ধ এখন। মেট্রোতে ঘটা ঘটনাটার কথা ভেবে আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। হাঁটা দিল নিজের বাড়ির দিকে। সকাল সকাল তার ঘুম ভাঙল চাকর সনাতনের ডাকে। চায়ের সাথে একটা খামবন্ধ চিঠি তার সামনে রেখে সনাতন চলে গেল। চিঠিটা হাতে নিয়ে দেখতেই চমকে গেল জয়ন্ত। নিশিকান্তবাবুর চিঠি। চিঠিতে লেখা আছে বেশ কয়েকটি বাক্য। স্নেহের জয়ন্ত, তুমি হয়তো যখন এই চিঠিটা পাবে, আমি ইহজগতের মায়া ত্যাগ করেছি। রঘুকে বলেছিলাম, যদি আমার কিছু হয় তাহলে এই চিঠিটা যেন তোমার ঠিকানায় পাঠিয়ে দেয়। যাই হোক, তোমার জীবনে যে ভোগান্তি তুমি ভোগ করেছ, সেটার জন্য পরোক্ষভাবে আমিই দায়ী। চিঠিটা পুরো পড়ার আগেই তার মনে পড়ে গেল কার্শিয়াংয়ে তার সাথে ঘটে যাওয়া সেই সাংঘাতিক ঘটনাটার কথা, যে ঘটনাটা মনে পড়লে আজও তার সারা শরীরে শিহরণ খেলে যায়। হিন্দু ধর্ম মতে মানব মনের 6টি শত্রু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। প্রায় প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে এর মধ্যে একাধিক রিপুর দ্বারা প্রভাবিত। এর মধ্যে দ্বিতীয় রিপু অর্থাৎ ক্রোধ যখন মানুষের মনকে প্রভাবিত করে, তখন ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানুষ ক্রোধে অন্ধ হয়ে গিয়ে শুধু নিজেরই নয়, তার আশপাশের অন্য মানুষেরও ক্ষতি করে বসে। কথাটা ভেবেই নিজের মনে মনেই দীর্ঘশ্বাস ফেলল জয়ন্ত। আজ থেকে 1 বছর আগে কার্শিয়াংয়ের একটি ব্যাংকে ট্রান্সফার হয়ে গিয়েছিল জয়ন্ত। ওখানকার মনোরম পরিবেশ, পর্বতের প্রতি বাঁকের সৌন্দর্য বিশেষভাবে প্রভাবিত করেছিল তার মনকে। চারিদিকে পাহাড়ে ঘেরা, গাছগাছালিতে ভরপুর, কুয়াশাচ্ছন্ন এরকম সুন্দর পরিবেশ কলকাতায় বিরল। কত রকমের পাখির ডাক শোনা যেত সেখানে। ভোরের আলো ফোটার সাথে সাথেই পাখির কিচিরমিচিরে তার ঘুম ভাঙত। চোখ মেলে যখন তাকাতো জানলা দিয়ে, তখন সামনেই শাল সেগুনে ঘেরা পাহাড়ের সারি চোখে পড়ত তার। যদিও সন্ধ্যা হতে না হতেই চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে যেত, তবে নিস্তব্ধতারও একটা সুর ছিল। দূরে আলোর বিন্দু দিয়ে ঢেকে রাখা পাহাড়টাকে দেখলে মনে হতো অসংখ্য তারায় ঢাকা আকাশ। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রতিদিনই ঘুমিয়ে পড়ত সে। তার বাড়িটা ছিল জনবসতি থেকে একটু দূরে, নিরিবিলিতে। ওপর নিচ মিলিয়ে 2টি ঘর, ড্রয়িং রুম, কিচেন আর বাথরুম। রোজ যখন সকালে উঠে 1 কাপ চা নিয়ে দাঁড়াতো জানলায়,
বাইরের পরিষ্কার ঝকঝকে আবহাওয়া নতুন করে দিনটা শুরু করার এনার্জি জোগাতো তাকে। উঁচু নিচু রাস্তা বেয়ে প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে বাড়ি ফিরতে তার বেশ ভালোই লাগতো। সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল তার। মনে পড়ে গেল জয়ন্তর। এই নতুন অফিসে আসা নিয়ে তার মনে প্রবল সংশয় ছিল। কেমনভাবে নেবে তাকে এখানকার মানুষরা। শুনেছিল পাহাড়ের মানুষরা নাকি ভীষণ সৎ মনোভাবাপন্ন হয়, আর ভালো মানুষও হয় বটে, আর সেটাই তার একমাত্র ভরসা ছিল। এখানে এসেই বিমলবাবু, নিশিকান্তবাবু, রঘুদা, সুনন্দাদি, বীর বাহাদুর, নিশান্ত সিং আর ম্যানেজার অমল সরকার সকলেরই ভীষণ প্রিয় পাত্র হয়ে ওঠে সে। সকলেই তাকে খুব স্নেহ করে। প্রায় সকলের চেয়ে বয়সে আর অভিজ্ঞতায় ছোট সে, আর ছোট বলেই হয়তো তার প্রতি স্নেহটা একটু বেশিই ছিল সকলের। সে একা বলে রোজ সুনন্দাদি বিভিন্ন রকমের পদ বানিয়ে আনতেন তার জন্য। বিমলবাবু তাকে প্রথম কয়েকদিন অফিসের কাজ বুঝে নিতে বেশ সাহায্য করেছিলেন। নিশান্ত সিং মানুষটা বিশেষ মিশুকে না হলেও বাড়ি ফেরার অর্ধেক রাস্তা জয়ন্ত তার সঙ্গেই আসত। সে থাকতো নিচে ভুটিয়া বস্তির কাছাকাছি। বহুবার সে জয়ন্তর অনুরোধেই চেষ্টা করেছিল ওর আশেপাশে বাড়ি খোঁজার, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ব্যবস্থাই করে উঠতে পারেনি। জয়ন্ত এখন ভাবে, যদি কোনোভাবে সেদিন ভুটিয়া বস্তির কাছাকাছি সে একটা থাকার ব্যবস্থা করতে পারত, তাহলে হয়তো ওই বিভীষিকাময় রাত্রি তার জীবনে কাল রাত্রি হয়ে কোনোদিনও আসত না। সব শেষে যার উল্লেখ এখানে বিশেষভাবে প্রযোজ্য সেই নিশিকান্তবাবু। তিনি ছিলেন স্বভাব চরিত্রে একজন অমায়িক শান্ত মানুষ। তাঁর মতো উপকারী মানুষ বোধহয় ওই তল্লাটে একটাও ছিল না। তিনি রান্নার লোক কিষাণ বাহাদুরকে জোগাড় করে দিয়েছিলেন জয়ন্তকে। এর আগে কর্মসূত্রে কোনোদিনও সে কলকাতার বাইরে যায়নি, তাই সবাই আশেপাশে থাকলেও একটা বিষণ্ণতা মাঝে মধ্যেই ঘিরে ধরত জয়ন্তকে। তখন তার ওই পরিস্থিতি উপলব্ধি করে মাথায় স্নেহের হাত রাখতেন ওই অমায়িক স্বভাবের মানুষটি, নিশিকান্তবাবু। এইভাবে কার্শিয়াংয়ে তার দিনগুলো নির্ভেজাল কাটছিল, কিন্তু বাদ সাধল একটি বিশেষ দিন। ওই দিনটি আজও তার মনে যে ভয়াবহতা সৃষ্টি করে, সেটা এড়িয়ে যাওয়ার ক্ষমতা জয়ন্তর নেই। প্রতি শুক্র ও শনিবার বিমলবাবুর বাড়িতে একটা জমজমাট তাসের আসর বসত। তাতে একমাত্র ব্যাংকের ম্যানেজার অমল সরকার ছাড়া প্রায় সকলেই উপস্থিত থাকতেন। শুরুতে সেখানে জয়ন্ত উপস্থিত থেকেছে বহুবার। সকলের সাথে মিলে সেও বেশ উপভোগ করেছে সন্ধেগুলো। তাসের আড্ডা ভাঙার পর প্রতিবারই সে নিশান্ত সিংয়ের বাইকে চড়ে বাড়িও ফিরেছে। কিন্তু মাঝে কিছুদিন কলকাতা আসার ফলে সে সেই আড্ডাতে যেতে পারেনি। কলকাতা থেকে ফিরেই সে যেদিন অফিস যায়, সেদিন সে অফিসে নিশিকান্তবাবুকে দেখতে না পেয়ে একটু আশ্চর্য হয়েছিল। যতদূর সে জানে, বৃদ্ধ মানুষটার এই পৃথিবীতে কেউ নেই। একসময় স্ত্রী ছিলেন, তিনি মারা গেছেন আজ বহু বছর হল। সন্তান বোধহয় কোনো কালেই ছিল না। আপাতত মানুষটি সম্পূর্ণ একা। যাই হোক, হয়তো শারীরিক অসুস্থতার কারণেই তার অনুপস্থিতি, এই কথা ভেবে সেদিন আর জয়ন্ত তেমন কোনো আমল দেয়নি। কিন্তু ব্যাপারটা তার মনের মধ্যে দাগ কাটে যখন নিশিকান্তবাবুকে পরপর 3 দিন অফিসে অনুপস্থিত দেখে। নিশান্ত সিংকে প্রশ্ন করায় সে পুরো ঘটনাটা প্রথমে এড়িয়ে যেতে চাইলেও শেষে জয়ন্তর পীড়াপিড়িতে তাকে সব কথা বলতে বাধ্য হয় নিশান্ত। ঘটনাটা কিছুটা এরকম ছিল। রোজকার মতো সেদিনও অফিসের পর আড্ডা বসে বিমলবাবুর বাড়িতে। অন্যান্য দিন বিমলবাবুই সবচেয়ে বেশি বাজিমাত করেন, কিন্তু সেই দিন আশ্চর্যজনকভাবে বারবার নিশিকান্তবাবুই তাসের খেলায় জিতে যাচ্ছিলেন। এই খেলায় সিদ্ধহস্ত বিমলবাবু ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না।
তাই একটা সময়ের পর হঠাৎ করেই বিমলবাবু গর্জে উঠলেন। ভীষণ অপমানজনকভাবে নিশিকান্তবাবুর হাত ধরে বললেন, অন্য লোকেদের চোখে ধুলো দিলেও আপনি আমার চোখে ফাঁকে দিতে অক্ষম নিশিকান্তবাবু। আপনার হাত সাফাই আমি ধরতে পারবো না ভেবেছেন? নিশিকান্তবাবু ভীষণ আশ্চর্য হয়ে তাকালেন বিমলবাবুর দিকে আর বললেন, এসব তুমি কি বলছো বিমল? আমি হাত সাফাই করতে যাব কেন? এবারে বিমলবাবু নিজের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বিদ্রুপাত্মক ভঙ্গিতে বললেন, সেটা তো মানুষের স্বভাব, তাই নয় কি নিশিকান্তবাবু? রোজ রোজ আমার কাছে হেরে যেতে আপনার সম্মানে লাগছিল, তাই আপনি জেতার একটা নতুন ফন্দি এঁটেছেন। নিশিকান্তবাবু বিমলবাবুর কথায় আপত্তি জানিয়ে তাকে বললেন, সকলের সামনে হাত সাফাইয়ের খেলায় তুমি পারদর্শী হলেও আমার পক্ষে তা করা সম্ভব নয়। নিশিকান্তবাবুর এই কথাটা শুনে বিমলবাবুর চোয়াল শক্ত হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও নিজেকে সামলে নিয়ে একটা বিকৃত হাসি হেসে তিনি যে কথাটি বলেছিলেন সেটা বিশ্বাস করা নাকি সেদিন উপস্থিত কারোর পক্ষেই সম্ভব ছিল না। তিনি বলেছিলেন, আপনি হাত সাফাই করবেন কেন? আপনার যে অন্য একটি শাস্ত্রে অগাধ জ্ঞান আছে। বলে অন্যদের দিকে তাকিয়ে বললেন, সেটা হলো তন্ত্রশাস্ত্র। কে নিশিকান্তবাবু? আপনার সাথে আমার আজকের সম্পর্ক নয়। মনে পড়ে সেই 20 বছর আগেকার ঘটনাটা। আপনি যে এই তন্ত্রশাস্ত্রকে কাজে লাগিয়ে কি কি করতে পারেন তা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না? विश्वास करो जयंत, मैं भीमल बाबू की उस बात पर बिल्कुल ही विश्वास नहीं करता। लेकिन निशिकांत बाबू को एकदम खामोश सिर झुकाए बैठे हुए देखकर मेरा भी शक बिल्कुल सच निकला। বলল নিশান্ত সিং। নিশিকান্ত, আমি আজ অনেকক্ষণ ধরেই আমার চারপাশে এক অদৃশ্য শক্তিকে অনুভব করছি। সে যে এই তাসের খেলায় তোমাকে সাহায্য করছে না সেটা কিভাবে বুঝবো? ওদিকে আড্ডার অনেকেই এই কথাটা শুনে এদিক ওদিক তাকাতে শুরু করেছেন। मेरा तो ऐसा कोई ख्याल ही नहीं था, पर उस एटमॉस्फेयर में बाहर बारिश हो रही थी और अंदर उस टिमटिमाता हुआ येलो लाइट में वो बात सुनकर एक बार तो मैं भी डर गया था, ये मैं बोलूँगा। लेकिन थोड़ी देर बाद मुझे लगा कि वो इंसान सिर्फ निशिकांत बाबू को चोट पहुंचाने के लिए ये फालतू की अफवाहें उड़ा रहे थे। নিশান্ত আরও বলল, অনেকেই এই বিজ্ঞানের যুগে এরকম ব্যাপারকে একদমই প্রশ্রয় দিতে চাইছিলেন না, কিন্তু বিমলবাবুর মতো ওরকম দৃঢ়তার সাথে অকপটে বলে যাওয়া মিথ্যেগুলোর বিরোধিতাও করতে পারছিলেন না। ঠিক তখন ওখানে উপস্থিত অ্যাডভোকেট সোম হঠাৎ বলে উঠলেন, উল্টোপাল্টা কথা বলো না বিমল। নিশিকান্ত বাবুর ওপরে তোমার আক্রোশ আছে সেটা আমি প্রথম দিন থেকেই লক্ষ্য করেছি, কিন্তু তা বলে যে অভিযোগ তুমি করছো সেটা এই বিজ্ঞানের জগতে সম্পূর্ণ ভিত্তিহীন। কথাটা শুনে রাগে ফেটে পড়লেন বিমলবাবু। ভিত্তিহীন? মানুষের দেখাশোনার বাইরে অনেক কিছু আছে অ্যাডভোকেট সোম, সেটা আপনি আপনার যুক্তিতর্ক দিয়ে বুঝতে পারবেন না। তারপর নিশিকান্তবাবুর দিকে তাকিয়ে বললেন, আমি কি কিছু ভুল বলছি? সেই 20 বছর আগেকার ঘটনাটা কি তুমি ভুলে গেছো নিশিকান্ত? अचानक मैंने देखा कि निशिकांत बाबू को पसीना आने लग गया है। उनके चेहरे पर एक अजीब सा डर दिख रहा था, जैसे कोई बहुत ही पुरानी गुप्त जानकारी सबके सामने आने वाली हो। বলল নিশান্ত সিং। এতক্ষণ ধরে মন দিয়ে নিশান্ত সিংয়ের কথাগুলো শুনছিল জয়ন্ত। এবারে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আক্রোশটা কিসের কিছু জানতে পারলে কি? কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি ওদের দুজনের মধ্যে যেন ঠান্ডা লড়াই লেগে থাকে। আগে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিতাম না, আমি ভাবতাম সকলের যে সকলকে ভালো লাগতে হবে এমন তো কোথাও লেখা নেই। কিন্তু আজ তোমার কথা শুনে বেশ বুঝতে পারছি আমাদের জানার বাইরেও আরও অনেক কিছু আছে ওদের মধ্যে। নিশান্ত সিং মাথা নেড়ে জয়ন্তকে সম্মতি জানালো আর আবার বলতে শুরু করল, যখন বিমলবাবু নিশিকান্তবাবুকে এরকম কটাক্ষ করছিলেন
তখন প্রায় সকলেই নিশিকান্তবাবুর মুখের দিকে তাকিয়েছিলেন অবাক হয়ে, কারণ তাঁরা ভেবেছিলেন একবার অন্তত নিশিকান্তবাবু বিমলবাবুর বলা কথার বিরোধিতা নিশ্চয়ই করবেন। বিমলবাবু এবারে বললেন, প্রায় 20 বছর আগে একটা রাতে ওনার নিজেরই ভুলে উনি ওনার স্ত্রীকে হারিয়েছিলেন, বা বলতে পারেন কোনো এক শয়তানের পায়ে বলি দিয়েছিলেন ওনার স্ত্রীকে। কথাটা শুনে ওখানে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে চেয়েছিলেন বিমলবাবুর দিকে। কারো মুখে কিছুক্ষণের জন্য কোনো কথা বেরোচ্ছিল না। এবারে নিশিকান্তবাবু নিজের মাথাটা তুলে বিমলবাবুর দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে শুধু একটি কথা বললেন, বিমল, विश्वास करो, उनकी आवाज बहुत ही दर्द भरी लग रही थी, जैसे कोई गहरा दुख उनकी गले तक आ गया हो। लेकिन बिमल बाबू ने उनसे मुंह मोड़ लिया। कुछ देर की खामोशी के बाद आसपास एक फुसफुसाहट शुरू हो गई, लेकिन इन सब के बीच में किसी ने उस बुजुर्ग इंसान पर ध्यान ही नहीं दिया। मैंने देखा कि निशिकांत बाबू सबसे नजर बचाकर चुपचाप वहां से उठ के जा रहा है। एक पल के लिए मैंने सोचा कि उन्हें रोक लूं, पर तुरंत ही मुझे लगा कि आज की रात उन्हें अकेला छोड़ देने में ही बेहतर होगा। প্রায় অনেকক্ষণ পর যখন আর সকলে লক্ষ্য করল যে নিশিকান্তবাবু ওখানে নেই, তখন আবারও নিস্তব্ধতা ঘিরে ধরল ঘরটাকে। এই ঘটনার পর কেউ আর বেশিক্ষণ ওখানে বসে থাকতে পারেনি। সকলেই নাকি চলে যাবার জন্য প্রস্তুত হয়েছিল। আড্ডা ভেঙে উঠে যাওয়ার সময় শুধু অ্যাডভোকেট সোম বিমলবাবুর দিকে একবার দৃষ্টিপাত করে বলেছিলেন, কাজটা তুমি ভালো করনি বিমল। আশা করছি তুমি যে অভিযোগ করেছো তার উপযুক্ত প্রমাণ তোমার কাছে আছে। इसके जवाब में बिमल बाबू ने कुछ नहीं कहा। उस दिन की वो मीटिंग वही ख़त्म हो गई थी। उसके बाद से आज तक निशिकांत बाबू ने ऑफिस नहीं आए हैं। शायद तुम्हें पता नहीं कि उस दिन के बाद से बिमल बाबू के घर पर वो ताश की महफिल भी और कभी नहीं बसी। বলল নিশান্ত সিং। কথাগুলো শুনে জয়ন্তর নিশিকান্তবাবুর জন্য ভীষণ খারাপ লাগছিল। সেদিন আর কোনোই কথা হলো না নিশান্ত আর জয়ন্তর মধ্যে। জয়ন্ত মনে মনে ঠিক করল আজ বাড়ি ফেরার পথে একবার নিশিকান্তবাবুর বাড়িতে যাবে। ভদ্রলোক কেমন আছেন জানা দরকার। অযথা কিছু ভিত্তিহীন অভিযোগ নিজের উদ্দেশ্য পূরণের জন্য কারুর ঘাড়ে চাপিয়ে দেওয়াটা মোটেই প্রশংসনীয় কাজ নয়। বিমলবাবুর জন্য জয়ন্তর মনটা তিক্ততায় ভরে গেল। আজ কয়েক মাস হলো জয়ন্ত একটা বাইক কিনেছে। এর ফলে সে এখন নিজের ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারছে। জয়ন্ত বিকেল বিকেল নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য নিশিকান্তবাবুর বাড়ি। নিশিকান্তবাবুর বাড়ি জয়ন্ত আগে কোনো দিনও আসেনি, তবে নিশান্ত সিংয়ের কাছ থেকে ওনার ঠিকানা জোগাড় করা অসম্ভব কিছু ছিল না। নিশিকান্তবাবুর খোঁজ নেওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে বলেই সে মনে করে। তাছাড়া বৃদ্ধ মানুষটির কি হয়েছে জানা দরকার। এসে ইস্তক ওনাকে কোনোদিনও এভাবে অফিস কামাই করে বাড়িতে বসে থাকতে সে দেখেনি। যখন নিশান্ত সিংয়ের বলে দেওয়া ঠিকানায় জয়ন্ত পৌঁছালো, তখন আকাশে মেঘ জমা হয়েছে। বিন্দু বিন্দু বৃষ্টি শুরু হতেই জয়ন্ত প্রমাদ গুনল, কারণ এখনো পাহাড়ের ঠান্ডায় তার শরীর অভ্যস্ত হয়নি। নিজের বাইকটা নিশিকান্তবাবুর বাড়ির গেটের বাইরে পার্ক করে এগোবে কিনা ভাবছে, ঠিক সেই সময় একটা খ্যাসখ্যাসে গলার ডাকে সে পিছন ফিরে দাঁড়ালো। কন কন হ্যাঁ? এমনিতেই বাড়িটার আশেপাশে আর তেমন কোনো বাড়িঘরদোর চোখে পড়ছে না। তার উপরে ওরকম গলার আওয়াজ সে আজ অবধি কোনো দিনও শোনেনি। ব্যক্তিটির কণ্ঠস্বর শুনে পিছনে তাকালো সে। একজন এদেশীয় মানুষ। বেটে খাটো গড়নের মানুষটির শরীরটি বেশ সুগঠিত। পরনে একটা গেঞ্জি আর হাফ প্যান্ট। মুখে উস্কো খুস্কো দাড়ি গোফের রাজত্ব। হাতে ধরে আছে একটা হেঁসো।
হেঁসোটা হাতে ধরে থাকতে দেখে একটু হকচকিয়ে যায় জয়ন্ত। সেটা সে যেভাবে জয়ন্তর মুখের কাছে বাগিয়ে ধরে আছে তাতে দেখে মনে হচ্ছে এক্ষুনি এক কোপে জয়ন্তর ভবলীলা সাঙ্গ করে দেবে। হেঁসোটা আগের মতোই বাগিয়ে ধরে লোকটা বাংলা হিন্দি মেশানো জগা খিচুড়ি ভাষায় জিজ্ঞাসা করল, किधर जाएगा बाबू? किसी को ढूंढ रहे का? এর উত্তরে জয়ন্ত একটা ঢোক গিলে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় পিছন থেকে একটা চেনা গলা শুনে জয়ন্ত বেশ কিছুটা ধাতস্থ হলো। ও আমার খোঁজেই এসেছে। অস্ত্রটা নামা পবন। বললেন নিশিকান্তবাবু। এবারে জয়ন্তর ভয়ে ফিকে হয়ে যাওয়া মুখে হাসি ফুটল। সে জিজ্ঞাসা করল, উফ, কতদিন পর আপনার গলা শুনলাম যে নিশিকান্ত বাবু। তারপর সামান্য একটু গলা খাটো করে বলল, মালটা কে বলুন তো নিশিকান্ত বাবু? এক্ষুনি আমার গলাটাই কেটে নিচ্ছিল প্রায়। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এবারে নিশিকান্তবাবুকে ঠিক আগের মতোই হাসতে দেখল জয়ন্ত। তিনি বললেন, ও পবন থাপা আমার বাড়িতে সেই শুরু থেকেই আছে। যাই হোক, চলো জয়ন্ত, ভেতরে চলো, বৃষ্টি এলো বলে। নিশিকান্তবাবুর সাথে বাড়ির ভেতরে যাবার সময় একবার জয়ন্ত পিছনে ফিরে পবনের দিকে দেখল। সে দেখল পবন হাতের হেঁসোটা দিয়ে বাগানের ঘাস পরিষ্কার করছে মন দিয়ে। নিশিকান্তবাবুর বাড়ির ভেতরটা বেশ ছিমছাম। পাশেই ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, তার সামনেই একটা আরাম কেদারা। পাশেই একটা ছোট টেবিলের ওপরে একটা বই আধখোলা অবস্থায় উল্টো দিক করে রাখা আছে। দেখে বেশ বোঝা যাচ্ছিল একটু আগেই নিশিকান্তবাবু বইটা পড়ছিলেন। জয়ন্ত ঘরে ঢুকে নিশিকান্তবাবুর দেখানো জায়গায় বসল। তার সামনে আরাম কেদারাটার ওপরে নিশিকান্তবাবু বসলেন। এক দৃষ্টে কিছুক্ষণ জয়ন্তর দিকে তাকিয়ে নিশিকান্তবাবু বললেন, জয়ন্ত, আমি জানি তুমি কেন আমার কাছে এসেছ। তুমি সেদিনের ঘটনার সত্যতা জানতে চেয়ে আমার কাছে ছুটে এসেছ। তুমি জানতে চাও বিমলের কথার সত্যিই কোনো তাৎপর্য আছে কিনা। জয়ন্ত এবারে একটু অপ্রস্তুত হয়ে বলল, না নিশিকান্ত বাবু, আপনি ভুল বুঝছেন। আমি শুধু জানতে চাই আপনি ঠিক আছেন কিনা। আজ প্রায় 4 দিন হয়ে গেছে আপনি ব্যাংকে আসেননি, তাই আমার চিন্তা হচ্ছিল আপনাকে নিয়ে। এবারে নিশিকান্তবাবুর মুখে সেই স্নেহ মাখানো হাসিটা আবার ফিরে এলো। তিনি বললেন, আমাকে নিয়ে তোমার এত চিন্তা জয়ন্ত? আমি ঠিক আছি বললে তোমাকে মিথ্যা বলা হবে। আমি ঠিক নেই। একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে এই কথাটা বললেন তিনি। আমার জীবনের একটা অনেক বড় ক্ষতস্থানকে বিমল উন্মুক্ত করে দিয়েছে। আমি চাইলেও ওকে ক্ষমা করতে পারছি না। কথাগুলো বলবার সময় নিশিকান্তবাবুর চোখে যেন একটা আক্রোশ খেলে গেল, যেটা জয়ন্তর চোখ এড়ালো না। আমার পক্ষে আর ব্যাংকে যাওয়া সম্ভব নয় জয়ন্ত, তাই দয়া করে তুমি আমাকে আর ওই অনুরোধ করো না। তবে তুমি যখন খুশি আসতে পারো আমার বাড়িতে, তুমি এলে আমি খুশি হব। জয়ন্তর মনে মনে ভীষণ কৌতূহল হচ্ছিল জানবার যে ঠিক কোন ক্ষতর কথা নিশিকান্তবাবু বলছিলেন। একটু আমতা আমতা করে নিশিকান্তবাবুকে কথাটা জিজ্ঞাসাই করে ফেলল জয়ন্ত। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? এবারে নিশিকান্তবাবু জয়ন্তর পিঠে একটা স্নেহ মাখানো হাত রাখলেন। তারপর বললেন, নিশ্চয়ই। জয়ন্ত এবারে সমস্ত দ্বিধা কাটিয়ে জিজ্ঞাসা করেই ফেলল, আপনার জীবনের বড় যন্ত্রণাটা ঠিক কি একটু বলবেন নিশিকান্তবাবু? দেখুন, একটু বেশি আগ্রহ দেখাচ্ছি বলে কিছু মনে করবেন না, কিন্তু কখনো কখনো নিজের জীবনের কোনো খারাপ স্মৃতি অন্যের সাথে ভাগ করে নিলে যন্ত্রণাটা একটু কমেই যায়। এরকমটা আমার মা বলেন। এবার আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে নিশিকান্তবাবু বললেন, তোমার মা ঠিকই বলেন জয়ন্ত। আর তুমি পর কোথায়?
তুমি তো আমার সন্তানের মতো। কিন্তু জয়ন্ত, আমি জীবনে এই একটি সবচেয়ে বড় ভুল করেছি, আর এই ভুলের যে কোনো ক্ষমা নেই। আমি তোমাকে নিশ্চয়ই সব বলবো। এই বলে জয়ন্তর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিশিকান্তবাবু বললেন, শুধু তুমি আমাকে কথা দাও, আমাকে তুমি ভুল বুঝবে না। হ্যাঁ? জয়ন্তর একটু খারাপ লাগলো। এই মানুষটিকে জয়ন্ত বরাবরই বেশ ভালো চোখে দেখে। আজ এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে তার মনে মনে বিমলবাবুর ওপরে ভীষণ রাগ হলো। সে নিশিকান্তবাবুর হাতটা চেপে ধরে তাকে আশ্বস্ত করল। নিশিকান্তবাবু বলতে শুরু করলেন, আমি তখন এই কার্শিয়াং শহরে সবেমাত্র বদলি হয়ে এসেছিলাম। সঙ্গে আমার স্ত্রী শতরূপাও এসেছিল তার নতুন বাড়িতে। বিশ্বাস করো জয়ন্ত, শতরূপা ছিল ধীর স্থির আর নম্র স্বভাবের একজন মহিলা। এই পবনকেও সেই এখানে নিয়ে এসেছিল। রাস্তায় রাস্তায় একটা কাজের জন্য অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল। শতরূপাই ওকে ডেকে আনে আমাদের বাড়িতে। তখন থেকে ও এখানেই থাকে। যাই হোক, আমি আর শতরূপা বেশ সুখেই সংসার করছিলাম দুজনে। আমাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তাতে আমাদের কোনো আক্ষেপও ছিল না। ভাবতাম ভগবান এত সুখ দিয়েছে বলে হয়তো ওই সন্তান সুখ থেকে আমাকে বঞ্চিত রেখেছে। শুধু কখনো কখনো শতরূপাই একটু দুঃখ করত, কিন্তু আমি তাকে আমার ভালোবাসা দিয়ে সন্তানের শূন্য স্থানটা ভরাট করে রাখার চেষ্টা করতাম। কিন্তু মানুষের সুখ বেশি দিন সয় না, জানো তো জয়ন্ত। হঠাৎ করে শতরূপার শরীর ভেঙে পড়তে লাগলো। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না এর পিছনের কারণ কি। একদিন ব্যাংক থেকে বাড়ি ফিরে আমি তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি ঘরের বিছানায়। পবন তখন শহরে গেছে কেনাকাটা করতে। আমি আর দেরি না করে তাকে একটা ভালো ডাক্তার দেখাই। কিন্তু ডাক্তার বলে আমার শতরূপার নাকি ক্যান্সার আছে। এক নিমেষে আমি চোখের সামনে আমার ঘরকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখি। তারপর থেকে শুরু হয় অসুস্থ শতরূপাকে নিয়ে আমার জীবন যুদ্ধ। জানো জানতো, আমি একটু একটু করে দেখতাম আমার শতরূপা কেমন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আমি চেষ্টার পর চেষ্টা করছি, কিন্তু তাকে কিছুতেই সুস্থ করতে পারছিলাম না। রোজই আমি ভাবতাম আজ হয়তো বাড়ি ফিরে দেখব আমার শতরূপা আর নেই। যখন কোনো কুল কিনারা আমি দেখতে পাচ্ছিলাম না, সেই সময় আমি প্রায় বাধ্য হয়েই আমার একটা অতি পুরনো চর্চার দ্বারস্থ হওয়ার কথা ভাবি। তখন শতরূপা শেষের দিন গুনছে। আমি একসময় তন্ত্র চর্চা করতাম, কিন্তু বিশ্বাস করো, কারো ক্ষতি করবার জন্য নয়। ওটা ছিল আমার আগ্রহ। আমার ছোট কাকা বড় তান্ত্রিক ছিলেন, ওনার কাছেই আমার হাতে করি। আমি বেশ কিছু বছর ছোট কাকার সহকারী হিসেবে কাজ করেছি। তাই আমি আমার ছোট কাকাকে মনে মনে গুরুর জায়গায় রেখে স্মরণ করি আর তন্ত্রের মাধ্যমে চেষ্টা করি শতরূপাকে ফিরিয়ে আনার। নদীতে ডুবে যাওয়া মানুষের মতো আমিও যা খড়কুটো হাতের কাছে পেয়েছি তাই আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করেছিলাম মাত্র। কিন্তু শতরূপার হাতে অতটাও সময় ছিল না। যেই রাতে আমি সাধনায় বসি, সেই রাতেই আমার কিছু করার আগেই সে মারা যায়। আমি ভীষণ ভেঙে পড়ি। আমাকে না জানিয়ে পবন ব্যাংকের বাকি সকলকে খবর দিয়েছিল। সকলে এসে শতরূপাকে শ্মশানে নিয়ে যায়, কিন্তু তার মধ্যে ধূর্ত বিমল কিভাবে পাশের ঘরে রাখা আমার তন্ত্রের সরঞ্জাম দেখে ফেলেছিল। ও তারপর থেকেই বলতে থাকে আমি নাকি শতরূপাকে প্রেত চর্চা করতে গিয়ে মেরে ফেলেছি। আমি এতদিন এসব বিষয়ে তেমন কর্ণপাত করিনি। শতরূপার মৃত্যু আমাকে সম্পূর্ণ একটা অন্য মানুষ বানিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো জয়ন্ত,
শতরূপাকে আমি মারিনি। আমি তাকে ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। তাকে হারিয়ে আমি আজ নিঃস্ব, সর্বশান্ত। এই কথাগুলো বলে থামলেন নিশিকান্তবাবু। ওর চোখের কোণে জলের ফোঁটা চিকচিক করছে। জয়ন্ত দেখল বেশ অসহায় লাগছে নিশিকান্তবাবুকে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন নিশিকান্তবাবু, তবে জয়ন্ত, বিমল সেদিন সকলের সামনে আমার শতরূপাকে নিয়ে আমাকে যে অপমান করেছে, তার বদলা আমি নেবই। নিশিকান্তবাবুর চোখে মুখে ফুটে ওঠা প্রতিশোধের আগুন দেখে একটু ভয় ভয় করতে লাগলো জয়ন্ত। ওনার সাথে এই বিষয়ে আর কোনো কথা না বাড়িয়ে এবারে জয়ন্ত নিশিকান্তবাবুকে সান্ত্বনা দিয়ে বাড়ির দিকে রওনা হলো। নিশিকান্তবাবু এখন আর ব্যাংকে আসেন না। এদিকে বিমলবাবুকে ঘিরে ব্যাংকে বেশ একটা আলোচনা সভা বসে প্রায় দিনই। আলোচনাটা নিশিকান্তবাবুকেই ঘিরে, সেটা জয়ন্ত বেশ বুঝতে পারে। ওদের পাশ দিয়ে যাবার সময় ওর কানে নিশিকান্তবাবুর নাম বহুবার ভেসে এসেছে। ব্যাপারটাকে একদম মেনে নিতে পারছিল না জয়ন্ত। কিন্তু সে এই শহরে নতুন, তাই এই বিষয়টি নিয়ে কোনো রকমের মন্তব্য সে করতো না। আজকাল তাসের আড্ডাটা আবার নতুন করে শুরু হয়েছে, তবে সেটা আর বিমলবাবুর বাড়িতে বসে না। কারণ সেদিনের পর থেকে বেশ কিছু মানুষ বিমলবাবুর বাড়িতে যেতে আপত্তি জানানোতে আপাতত সেটা অ্যাডভোকেট সোমের বাড়িতে বসে। তবে নির্লজ্জ বিমলবাবুও সেই আড্ডায় নিয়মিত উপস্থিত থাকেন। তাঁর বক্তব্য, তিনি নাকি কোনো রকম অপরাধ করেননি। তাসের আড্ডাটা ভাঙতে সেদিন একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। পাহাড়ের উঁচু নিচু রাস্তাটা ধরে বিমলবাবু একাই বাড়ি ফিরছিলেন। রোজই অ্যাডভোকেট সোমের বাড়ি থেকে ফেরার সময় তিনি এই পথটিই ধরেন। পথটি নির্জন হলেও এটাই ওনার বাড়ি ফেরার সবচেয়ে ছোট পথ। আজ আকাশে একটুও চাঁদের আলো ছিল না। আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা, তাই রাস্তা চলতে বেশ অসুবিধা হচ্ছিল তার। কিছুটা দূর আসার পর হঠাৎ যেন তার মনে হলো তার পথ চলার শব্দের সাথে সাথে অন্য কারোর পথ চলার শব্দ শোনা যাচ্ছে। মনে মনে একটু খুশি হলেন তিনি। ভাবলেন, এই ব্যক্তিটির কাছে যদি একটা টর্চ থাকে তাহলে পথ চলতে বেশ সুবিধে হবে তার। এই কথাটা ভেবেই একবার পিছনে ফিরে তাকালেন, কিন্তু কই, কেউ নেই তো। বেশ আশ্চর্য হলেন বিমলবাবু। পথ চলার শব্দটা বেশ কাছ থেকেই আসছিল, অথচ এখন পিছন ফিরে কাউকেই দেখতে পাচ্ছেন না। জঙ্গলের কিছু নিজস্ব শব্দ থাকে, হয়তো সেই শব্দকেই তিনি পথ চলার শব্দের সাথে গুলিয়ে ফেলেছেন। এই কথাটা ভেবে এবারে আর দাঁড়ালেন না, কিন্তু কিছুক্ষণ চলার পর আবারও একই শব্দ কানে এলো। কান খাড়া করে একবার শব্দটা ভালো করে শোনার চেষ্টা করলেন। এবারে আর মনে কোনো সন্দেহই রইল না ওনার যে ওটা পথ চলারই শব্দ। আর শব্দটা যে তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে সেই বিষয়ে তিনি নিশ্চিত হলেন। ভয় ভয় দ্রুত পা চালাতে শুরু করেন বিমলবাবু। মাঝে একবার থেমে গিয়ে পিছন ফিরে দেখে নিচ্ছিলেন। প্রতিবার ওনার পায়ের শব্দ থেমে যাওয়ার সাথে সাথেই পিছনের ব্যক্তিটিরও পায়ের শব্দ থেমে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিমলবাবু। কিছুটা দূরেই তার বাড়ির গেট দেখা যাচ্ছে, তবে রাস্তায় এখন কোনো মানুষই ঘরের বাইরে নেই। ঠিক এমন সময় তার পিছনে একটা খসখস শব্দ হতেই এক ঝটকায় পিছন ফিরে তাকালেন, আর সঙ্গে সঙ্গে কিছুটা দূরে কাউকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলেন। একবার অন্ধকারে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে প্রশ্ন করলেন,
কে কে দাঁড়িয়ে আছে ওখানে? কিন্তু কোনো উত্তর পেলেন না। ভয় বুকের হৃদস্পন্দন বেড়ে গেল তাঁর। ঝোপঝাড়ে অন্ধকারে এখনো মানব অবয়বটি দাঁড়িয়ে আছে। আর কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে দৌড় লাগানোর জন্য পা বাড়াতেই তাঁর পায়ে একটা টান পড়ল। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন বিমলবাবু। মাটিতে পড়ে গিয়ে কোমরে বেশ চোট পেলেন। যন্ত্রণায় কাতর হয়ে ধীরে ধীরে নিজের পায়ের দিকে তাকালেন। অন্ধকারে প্রথমে কিছু ঠাহর হলো না, কিন্তু ভালো করে দেখার চেষ্টা করতেই তিনি দেখলেন একটা পচা গলা কালো হাত তাঁর পা শক্ত করে ধরে আছে। কাটা হাতটা দেখে ভীষণ আতঙ্কে চেঁচানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ঠিক তখনই একটা কালো শরীর পাশে থাকা বড় গাছের ডাল থেকে লাফ দিয়ে নেমে ওনার মুখটা চেপে ধরল। কালো অবয়বটা তার মুখটা এমনভাবে চেপে ধরল যে তিনি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিলেন না। অবয়বটা বাতাসের গতিতে এক ঝটকায় ওনার গলাটা কেটে দিল নিজের ধারালো নখ দিয়ে। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। ভয়ঙ্কর প্রেতমূর্তি নিজের মুখটা বিমলবাবুর মুখের খুব কাছে নিয়ে এলো। যন্ত্রণায় ছটফট করতে করতে বিমলবাবু দেখতে পেলেন একটা পচা গলা মৃতদেহ কোনো জাদু বলে এসে হাজির হয়েছে তার সামনে। তার মাথার একদিকে একটা গভীর ক্ষত চিহ্ন। সেই আঘাতের চোটে তার একটা চোখ বাইরে বেরিয়ে ঝুলছে। কিন্তু বেশিক্ষণ এ সকল দৃশ্য সহ্য করতে হলো না তাকে। মারা গেলেন বিমলবাবু। প্রেতমূর্তিটা বিমলবাবুর মৃতদেহটা দেখে অট্টহাস্য করতে করতে কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল। ওদিকে অন্ধকারের মধ্যে নিজের শরীরটাকে যতটা পারা যায় আড়াল করে সব ঘটনার ওপর নজর রাখছিল পবন। প্রেতমূর্তিটি মিলিয়ে যাওয়ার পর অন্ধকার থেকে চুপি সারে বেরিয়ে এসে একটু দূরে পড়ে থাকা বিমলবাবুর ঝোলা থেকে খুব সাবধানে একটা লাঠির ডগা দিয়ে একটি প্যাকেট বের করে নিল। প্যাকেটের মধ্যে ছিল একটা কাগজের মুখবন্ধ ঠোঙা, যেটা আজ তাসের আড্ডায় কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিমলবাবুর নামে দিয়ে গিয়েছিল। সেটা আলগোছে তুলে নিয়ে নিজের হাতে একটি থলের মধ্যে ভরে নিল পবন থাপা। তারপর বেশ স্বাভাবিকভাবেই নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো সে। বিমলবাবুর মৃতদেহটা তার বাড়ির পাশের জঙ্গলের মধ্যেই পড়ে রইল। সকালবেলা ঘুম থেকে উঠে জয়ন্ত দেখল আজ দিকবিদিক অন্ধকার করে বেশ জোরে বৃষ্টি হচ্ছে। জানলাটার সামনে এসে দাঁড়াতেই মনটা যেন এক রাশ বিরক্তিতে ঢেকে গেল। এই অবস্থায় মানুষের ঘরের বাইরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা হয় না। জানলায় দাঁড়িয়ে এসব কথা ভাবছে, ঠিক সেই সময় তার মোবাইলটা বেজে উঠল। বিছানা থেকে মোবাইলটা হাতড়ে বের করে সে দেখল নিশান্তের ফোন। ফোনটা ধরে হ্যালো বলার সুযোগ পেল না সে। ওদিক থেকে निशांत सिंह এর অপ্রকৃতিস্থ কণ্ঠ ভেসে আসছে। जयंत, विमल बाबू का खून हो गया है। कल रात किसी ने बहुत ही बेरहमी से उनकी हत्या कर दिया है। उनकी लाश आज जंगल के बीच में से बरामद हुई है। সমস্ত ঘটনাটা শুনে বেশি কথা বলতে পারল না জয়ন্ত। শুধু বলল, আমি আসছি। গল্প তো শুনছেন, তবে শুনতে শুনতে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। ও হ্যাঁ, আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না কিন্তু। লিংক রইল ডেসক্রিপশন বক্সে।
আসুন শুনে নি গল্পের বাকি অংশ। বিমলবাবুর বাড়ি জয়ন্ত যখন পৌঁছলো তখন সেখানে ব্যাংকের প্রায় সকলেই উপস্থিত ছিল। শুধু সেখানে নিশিকান্ত বাবুকে দেখতে পেল না জয়ন্ত। বিমলবাবুর মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বড় হলঘরটার এক কোণে দাঁড়িয়ে অন্যদের বিলাপ দেখতে দেখতে ভাবছিল সে, কালও এই সময় বিমলবাবু বেঁচে ছিলেন। ব্যাংকে আজকাল ওর সাথে দেখা হলেও তেমন কথা হয় না। মানুষটাকে যেন কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না জয়ন্ত। কিন্তু তা বলে খুন? ভীষণ আশ্চর্যের ব্যাপার। নিশান্তের কাছ থেকে খুনের যা বর্ণনা সে শুনেছে তাতে কোনো মানুষের পক্ষে এই খুন করা সম্ভব বলে তো মনে হয় না। এই হত্যার পিছনে যে নৃশংসতা দেখা দিয়েছে তা কোনো বন্য হিংস্র প্রাণীর পক্ষে সম্ভব হলেও হতে পারে। কিন্তু এরকম কোনো প্রাণী আছে কি এই কার্শিয়াঙে? আজ একবার নিশিকান্ত বাবুর বাড়ি যেতে হবে। তিনি যদি এই বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন। এই কথাগুলি ভাবছিল সে। বডি পেতে সব কাজ শেষ হতে হতে রাত হয়ে যেতে পারে দেখে জয়ন্ত বিকেলেই বেরিয়ে গিয়েছিল। তবে নিজের বাড়ির পথে না গিয়ে সে মাঝ রাস্তায় বাইকটা নিশিকান্ত বাবুর বাড়ির দিকে ঘোরালো। ফাঁকা রাস্তাটা ধরে সে এর আগে যখনই নিশিকান্ত বাবুর বাড়িতে এসেছে কোনো অজানা কারণে প্রতিবারই তার গাটা কেমন ছমছম করে। আজও তার অন্যথা হলো না। কিছু নাম না জানা লাল নীল হলুদ ফুলের সম্ভার দেখা যাচ্ছে আজ নিশিকান্ত বাবুর বাড়ির গায়ে। বাড়ির গেটের সামনে বাইকটা এনে রাখলো জয়ন্ত। পবনকে আজ কোথাও দেখতে পেল না সে। মনে মনে ভাবল ভালোই হয়েছে, কারণ ওই পাহাড়ি মানুষটাকে দেখলে কেন জানি না জয়ন্তর ভেতরে একটা অস্বস্তি শুরু হয়ে যায়। পবনের ভয়ে বেশ সন্তর্পণে বাড়ির সামনের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো জয়ন্ত। আজ সকালের বৃষ্টি হওয়ার ফলে সারাদিনই যেন আকাশের মুখ ভার হয়ে আছে। সামনের ছোট্ট বাগানটা পেরিয়ে বাড়ির ফটকের সামনে দাঁড়ালো জয়ন্ত। দরজা বন্ধ। আজ একটু বেশি নিস্তব্ধ বাড়ির আশপাশটা। বাড়িতে কেউ কি নেই? কথাটা ভেবে একটা ঠেলা দিল দরজায়। দরজাটা বিশ্রী একটা শব্দ করে খুলে গেল। ভেতরটা বেশ অন্ধকার। একটা মোমবাতি জ্বলছে সামনের টেবিলের ওপরে। বোধহয় কারেন্ট নেই। এই এক সমস্যা পাহাড়ে। একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। কিন্তু নিশিকান্ত বাবুই বা কোথায়? ঘরের আশপাশটা একবার দেখা দরকার। কথাটা ভেবে সে একটু এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। কোথাও কেউ নেই। বাড়ি ফাঁকা রেখে সকলে গেল কোথায়? নিশিকান্ত বাবুর নাম ধরে হাঁক দিতে গিয়েই হঠাৎ করে তার ঘরের একটা কোণে রাখা মূর্তির দিকে নজর পড়ল তার। ছোট আকারের মূর্তিটা, যার নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। তার গায়ে হলুদ আর সিঁদুরের ছিটে লেগে আছে। ঘরের মধ্যে আলো অন্ধকারে এই মূর্তিটা একটা অস্বস্তিকর মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। কাঠের ওপরে খোদাই করে বানানো হয়েছে মূর্তিটাকে। কি রকম বীভৎস দেখতে লাগছে মূর্তিটাকে। মানুষের আকারে মূর্তিটাকে গড়া হলেও এরকম চোখ নাকহীন মূর্তি আগে সে কখনো দেখেনি। কৌতূহলবশতই মূর্তিটাকে হাতে তুলে নিল জয়ন্ত। নিজের মুখের বেশ কাছে নিয়ে এসে সেটাকে খুঁটিয়ে দেখতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে কেউ ঝড়ের গতিতে এসে তার হাত থেকে মূর্তিটা ছিনিয়ে নিয়ে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে জয়ন্ত প্রচণ্ড পরিমাণে চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখল তার দিকে উদ্বিগ্নতার সাথে তাকিয়ে আছেন নিশিকান্তবাবু। সে হাঁপাচ্ছে। সেরকম অবস্থাতেই নিশিকান্তবাবু জয়ন্তকে নিজের দুহাতে ধরে বললেন, এ তুমি কি করলে জয়ন্ত? আমি শুধু কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়েছিলাম, তাতেই এই অনাসৃষ্টি কাণ্ড হয়ে গেল। এমনিতে তো কেউ আসেই না আমার বাড়িতে, তাই তেমন কোনো সতর্কতা অবলম্বন করিনি আমি।
কথাটা বলে নিজের মাথাটা ধরে সামনে রাখা চেয়ারটায় বসে পড়লেন তিনি। তারপর উপরের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন, ঈশ্বর, ঈশ্বর, এ কি সর্বনাশ করলে তুমি! আমার পাপের শাস্তি আমাকে না দিয়ে তুমি একটা নিষ্পাপ ছেলের ঘাড়ে চাপিয়ে দিলে। ঈশ্বর! কথা বলে নিশিকান্তবাবু বেশ জোরে জোরে বিলাপ করতে লাগলেন। সমগ্র ব্যাপারটা কিছু বুঝতে না পেরেই জয়ন্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে নিশিকান্তবাবুর দিকে। এবারে ওর সামনে হাঁটুর ওপরে বসে ওনাকে জিজ্ঞাসা করলো জয়ন্ত, কি এমন ঘটালাম আমি যে নিশিকান্তবাবু আপনি এরকম উদ্বিগ্ন হয়ে পড়লেন? কি আছে ওই কাঠের মূর্তিটার মধ্যে? ওটা একটা শয়তানের মূর্তি জয়ন্ত। ও মানুষের জীবনে কাল ডেকে আনে। ও ভালো খারাপ কিছুই জানে না, শুধু নিজের সৃষ্টিকর্তাকে ও রেহাই দেয়। তুমি ওটাকে অজান্তেই স্পর্শ করেছ। তুমি জানো না ওটা কি প্রচন্ড মারাত্মক জিনিস। কথাটা বলে আবার নিজের মুখ হাত দিয়ে ঢাকলেন নিশিকান্তবাবু। বেশ কিছুক্ষণ দুজনেই শান্ত হয়ে বসে থাকলেন। জয়ন্ত চেয়ে দেখল মোমবাতির আলোটার চারিদিকে একটা পতঙ্গ ওড়াউড়ি করছে। ঘড়ির টিকটিক শব্দটা ভীষণ অস্বস্তিকর শোনাচ্ছে এই শান্ত নিস্তব্ধ পরিবেশে। এবারে মুখ থেকে হাত সরালেন নিশিকান্তবাবু। তারপর জয়ন্তর উদ্দেশ্যে বললেন, বিমলের ওপর রাগটা আমার কিছুতেই কমছিল না জয়ন্ত। যত দিন যাচ্ছিল ততই আমার প্রতিশোধ স্পৃহা বেড়েই যাচ্ছিল। জানোই তো আজকাল আমি বেকার, আর অলস মস্তিষ্ক যে শয়তানের বাসা হয় এই কথাটা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না। তাই দিন দিন বেড়ে ওঠা আমার ক্রোধকে সংবরণ করতে আমি আমার পুরনো বিদ্যার সাহায্য নিতে বাধ্য হই। কিছুদিন একটু মন্ত্র জপ করি। যতক্ষণ আমি ধ্যানমগ্ন থাকি ততক্ষণ শান্ত থাকি, কিন্তু ধ্যান শেষে আমি আবার ফিরে যাই আমার আগের রূপে। এরকম করে কিছুদিন কাটানোর পর আমার শান্ত মনকে পরাস্ত হতে হয় আমার কুটিল মনের কাছে। আমি মনে মনে প্রতিজ্ঞা করি এই তন্ত্রের মাধ্যমেই আমি জব্দ করব বিমলকে। তাই বেশ কয়েক রাত্রি ধরে আমি তন্ত্র সাধনা করে জাগিয়ে তুলেছিলাম এক ভয়ঙ্কর অপশক্তিকে। তা স্থাপনা করেছিলাম আমি এই মুক্তির ভিতরে। তারপর আগের দিন রাতে আমি পবনকে পাঠাই অ্যাডভোকেট সোমের বাড়ি। বাকিটা সেই করে। সে ওই কাগজে মোড়া মূর্তিটাকে অতি সন্তর্পণে দিয়ে আসে অ্যাডভোকেট সোমের বাড়িতে বিমলের নামে। পবনকে সোম চেনে না, তাই প্যাকেটটা বিমলের হাতে দিতেই লোভী বিমল সেটা বেশ ভালো করে নেড়ে চেড়ে দেখে ওটাকে পকেটস্থ করে। রাতে একা বাড়ি ফেরার সময় ঠিক কি হয়েছিল সেটা তুমি আন্দাজ করতে পারো। ওকে ওই প্রেত নির্মমভাবে হত্যা করে। বাকিটা তুমি জানো জয়ন্ত। কথাটা বলে থামলেন নিশিকান্তবাবু। এবার জয়ন্ত তাকে উদ্দেশ্য করে বলল, আমি বিশ্বাস করি না এসব নিশিকান্তবাবু। এসব কুসংস্কার আমি একদম বিশ্বাস করি না। আর আমি এও মানতে রাজি নই যে আপনি কারোর ক্ষতি করতে পারেন। নিশিকান্তবাবু অশ্রুসিক্ত নয়নে বেশ কিছুক্ষণ জয়ন্তর দিকে তাকিয়ে থাকলেন। তারপর তাকে বললেন, আমার পাপের শাস্তি সবসময় আমার প্রিয়জনদের কেন পেতে হয় জানি না জয়ন্ত। আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। তুমি আমার সন্তানের মতো, আর আমার জন্যই তুমি বিপদে পড়তে যাচ্ছ। কথাগুলো বেশ কাতর কণ্ঠে বললেন নিশিকান্তবাবু। ওনাকে এভাবে ভেঙে পড়তে দেখে এবার জয়ন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমার কাছে আমার শিক্ষাই সব নিশিকান্তবাবু। আমি নিশ্চিত যে বিমল বাবুকে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী হত্যা করেছে, আপনি করেননি। এই কথাটা প্রমাণ করার জন্য আর আমার শিক্ষা বড় না এই কুসংস্কারটা বড়, তার প্রমাণ পাওয়ার জন্য আমি ওই পুতুলটাকে সঙ্গে নিয়ে যাব আজ। বলে পুতুলটার দিকে আঙুল তুলে দেখালো সে। কথাটা শুনেই যেন ভূত দেখার মতো চমকে উঠলেন নিশিকান্তবাবু। জয়ন্তর হাতটা চেপে ধরে বললেন, এসব তুমি কি বলছো জয়ন্ত? বললাম না ওটা অভিশপ্ত। তুমি কি পাগল হলে?
এমনি তুমি ওটাকে ছুঁয়ে নিজের বিপদ ডেকে এনেছো। আর বিপদ বাড়িও না জয়ন্ত। এখন তুমি বাড়ি যাও, আমি দেখি কি করতে পারি। কিন্তু জয়ন্ত কোনোভাবেই নিশিকান্তবাবুর কথা মানতে রাজি হলো না। শেষে সে মাটি থেকে মূর্তিটাকে এক ঝটকায় তুলে নিল, তারপর গট গট করে বেরিয়ে গেল নিশিকান্তবাবুর ঘর থেকে। বৃদ্ধ নিশিকান্তবাবু প্রচণ্ড ভয়ে পড়ি কি মরি করে ছুটে এসেও জয়ন্তকে ধরতে পারলেন না। বাইকে স্টার্ট দিয়ে জয়ন্ত যখন বেরিয়ে যাচ্ছিল তখন পবন কোথাও থেকে ফিরছে। সে বাড়ির গেটের কাছে আসতেই নিশিকান্তবাবু পবনকে প্রায় জড়িয়ে ধরে আতঙ্কিত কণ্ঠে বললেন, ওকে থামা পবন, ওকে যেতে দিস না। ও নিজেও জানে না কোন বিভীষিকাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আজ রাতটা যে কি মর্মান্তিক হতে চলেছে ও জানে না। কথাগুলো বলে নিশিকান্তবাবু ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন। পবন শুধু ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাটা ধরে বাড়ি ফেরার সময় বারবার জয়ন্তর মনে পড়ছিল নিশিকান্তবাবুর করুণ আর্তনাদ। বেচারা মানুষটার কথাটা হয়তো শুনলেই হতো। পরক্ষণেই মনে পড়ে গেল নিশিকান্তবাবুর বলা কথাগুলো। এত বেশি কুসংস্কার নিয়ে সারা জীবন কিভাবে বাঁচবেন মানুষটা? কখনো ভাবেন ওর স্ত্রীর মৃত্যুর জন্য তিনিই দায়ী, তো আবার কখনো ভাবছেন তিনি যে তন্ত্র চর্চা করেছেন তার প্রভাবে নাকি বিমলবাবুর মৃত্যু হয়েছে। আসল কথাটা হলো ওনার নিঃসঙ্গ বেকার জীবন ওনাকে এসব ভাবতে বাধ্য করছে। আর সেটা আজ রাতটা কাটিয়ে জয়ন্ত প্রমাণ করে দেবে নিশিকান্তবাবুকে। এর ফলে মানুষটা হয়তো কোনো বোঝা ছাড়াই বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবেন। এইসব কথা বাইক চালাতে চালাতে ভাবছিল জয়ন্ত। পাহাড়ে সন্ধে নামবো করছে। আকাশে মেঘ থাকার জন্য আজ একটু আগেই চারিদিক অন্ধকার হয়ে গেছে। এরই মধ্যে ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করেছে। জয়ন্ত প্রমাদ গুনল, এই রে, পাহাড়ের বৃষ্টি যে কি সাংঘাতিক তা বলার অপেক্ষা রাখে না। বাইকের স্পিড বাড়ালো জয়ন্ত। বৃষ্টি নামার আগে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতেই হবে তাকে। বেশ কিছুটা দূর এগোনোর পর ধীরে ধীরে শহরের ভিড়টা পাতলা হতে থাকে। তার বাড়ির চারপাশটা এমনি ভীষণ নির্জন। নিচে ভুটিয়া বস্তিটা পেরোনোর পরেই সবুজে ঘেরা উঁচু উঁচু গাছগাছালি রাস্তার দুধারে নজরে পড়তে শুরু করে। আজ সারা দিন বৃষ্টি পড়ার জন্যে সারা পাহাড়টাকে ঘিরে ধরেছে ঘন কুয়াশা। কুয়াশা ভেদ করে জয়ন্তর বাইকের হেডলাইটের আলো বেশি দূর এগোচ্ছে না। মাঝে মাঝে পাশ দিয়ে হুসহুস করে বেরিয়ে যাচ্ছে উল্টো দিক থেকে আসা গাড়ি। বেশ শীত শীত করছে আজ। আর কিছুটা গেলেই তার বাড়ি পৌঁছে যাবে সে। কথাটা ভাবতেই মনের মধ্যে একটু উষ্ণতার ছোঁয়া পেল সে। এতক্ষণে কিষাণ নিশ্চয়ই তার জন্য গরম গরম চা আর খাবার বানিয়ে রেখেছে। কথাটা ভাবতেই জোরালো খিদে পেয়ে গেল তার। সেই কখন বেরিয়েছিল আজ, তেমন কিছুই খাওয়া হয়নি সারাদিন। ভেবেছিল নিশিকান্তবাবুর বাড়িতে কিছু খেয়ে নেবে। নিশিকান্তবাবুর কথাটা মনে পড়তেই আবার সেই পুরনো অস্বস্তিটা মনে ফিরে এলো। ঠিক সেই সময় একটা চতুষ্পদ প্রাণী তার বাইকের সামনে দিয়ে বেশ দ্রুত বেরিয়ে গেল। সেকেন্ডের মধ্যে ডাল সামলে নিয়ে গাড়িটা পাহাড়ের ধারে দাঁড় করালো সে। আপাতত তার বুকের ভিতরটা ধকধক করছে, হাত পা কাঁপছে। এক্ষুনি বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু নিজেকে ধাতস্থ করবার চেষ্টা করল সে। হঠাৎ তার মনে পড়ে গেল ওটা কি ছিল। কুকুর যে নয় এটা সে নিশ্চিত, কারণ পাহাড়ি কুকুরের সর্বাঙ্গ লোমে ঢাকা থাকে। আর এই প্রাণীটাকে যতটা সে দেখতে পেয়েছে ওর মাথা আর গা যেন কেমন ন্যাড়া, শরীরের কোথাও কোনো লোম নেই। ঠিক অসুস্থ গেঁয়ো কুকুরগুলোর মতো দেখতে কিছুটা, কিংবা হয়তো তারই অন্ধকারে দেখতে ভুল হয়েছে ভেবে
ব্যাপারটাকে আর পাত্তা না দিয়ে বাইকে স্টার্ট দিয়ে এগোলো। একটা বাঁক ঘুরতেই সে পৌঁছে গেল তার বাড়ির সামনে। গেট খুলে বাইক নিয়ে ভেতরে ঢুকতেই কিষাণকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। জয়ন্তকে ঢুকতে দেখে যেন ধরে প্রাণ এলো তার। জয়ন্ত তাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলে সে হিন্দি আর বাংলা মিশিয়ে বলল, আমার মা যে আছে তার ভীষণ বুখার, তাই আজ আমি জলদি জলদি চলে যাচ্ছি। জয়ন্ত মাথা নেড়ে সম্মতি জানালে সে চলে গেল। আর যাবার আগে তাকে বলে গেল তার খাবার চা সব প্রস্তুত, সে যেন খেয়ে নেয়। তার বাড়ির মুখের বাঁকটা থেকে যখন কিষণের অবয়বটা আর দেখা গেল না, তখন এই নির্জন ধুধু জঙ্গলে তার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। কই, অন্যদিন তো এরকম হয় না, কিন্তু আজ সারা দিনে অনেক কিছু ঘটে গেছে। তার কাঁধে ঝোলানো ব্যাগটার গায়ে একটা চাপ দিল সে। মূর্তিটা ব্যাগের বাইরে থেকেই হাতে ঠেকল। তার সারা শরীরে হঠাৎ করেই কেমন যেন কাঁটা দিয়ে উঠল। কারণটা সে বুঝতে পারছে না। সারা জীবন ভূত ভগবান কিছুতেই বিশ্বাস করেনি সে, তাহলে আজ এরকম মনটা দুর্বল লাগছে কেন, তা সে ঠিক বুঝতে পারল না। হয়তো এই নির্জন বৃষ্টি ভেজা অন্ধকারময় পরিবেশ এর জন্য দায়ী। কথাটা ভাবতে ভাবতেই একটু একটু করে কুয়াশা তার চারিদিক ঢেকে ফেলতে লাগলো। আর দেরি না করে সে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল জয়ন্তর। চোখ মেলে দেখবার চেষ্টা করল সে, কিন্তু এ কি? চারিদিক নিশ্ছিদ্র অন্ধকার, কানে ভেসে আসছে বৃষ্টির একঘেয়ে শব্দ। মনের অচেতন ভাবটা কাটিয়ে উঠতেই বুঝতে পারল কারেন্ট চলে গেছে, তাই চারিদিক এরকম অন্ধকারময় হয়ে আছে। কিছুক্ষণ আগেও সে ডাইনিং রুমটাতে বসে টিভি দেখছিল, সেখানেই ঘুমিয়ে পড়েছিল সে। ঠিক তখনই হঠাৎ করেই কাঠের মূর্তিটার কথা মনে পড়ল তার, আর সঙ্গে সঙ্গেই ঝট করে উঠে দাঁড়ালো সে। সেটা এখনো তার ব্যাগের ভেতরেই আছে। বের করার কথা ভুলেই গিয়েছিল সে। কথাটা মনে পড়তেই একবার দরজার পাশেই হুকে ঝোলানো ব্যাগটার দিকে তাকালো সে। ওটা ওখানে ওভাবেই ঝুলছে। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে গেছে তার। মনের অস্বস্তিটা কাটানোর জন্য একটা মোমবাতি জ্বালানোর প্রয়োজন ভেবে উঠে গেল সে। রান্নাঘরে গিয়ে ড্রয়ারটা খুলে মোমবাতিটা হাতে নিয়ে জ্বালাতে যাবে, ঠিক তখনই জানলার দিকে চোখ গেল তার। হঠাৎ বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই সে দেখতে পেল গেটের বাইরে বৃষ্টির মধ্যে মাটিতে ওটা কি বসে আছে। ভালো করে দেখবার চেষ্টা করল সে, কিন্তু অন্ধকারে ভালো করে বুঝতে পারল না। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলোতে যেটুকু দেখতে পাচ্ছে তাতে তার মনে হলো একটা জলে ভেজা শীর্ণকায় শরীর তার ঘরের বাইরে মাটিতে পিছন ফিরে বসে আছে। আবার বিদ্যুৎ চমকাতে জয়ন্ত দেখল যেখানে ওই মানব দেহটাকে বসে থাকতে দেখেছিল সে, সেই স্থানটা এখন সম্পূর্ণ ফাঁকা। এবার জানলার আরো কাছে এগিয়ে এসে কাঁচে চোখ রেখে আরো ভালোভাবে দেখার চেষ্টা করতেই একটা কাদা মাখা হাত হঠাৎ করেই তার জানলার কাছে এসে পড়ল। চমকে গিয়ে বেশ কয়েক পা পিছিয়ে গেল জয়ন্ত। হাতটা কাঁচের ওপর থেকে ধীরে ধীরে নিচে নেমে যেতেই জয়ন্ত প্রায় এক ছুটে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। একটু আগে যেখানে সে বসেছিল সেখানে এসেই থমকে দাঁড়িয়ে পড়ল জয়ন্ত। তার সামনের সেন্টার টেবিলে রাখা আছে সেই কাঠের মূর্তিটা, যেটা সে নিশিকান্ত বাবুর বাড়ি থেকে এনেছিল। ভীষণ আশ্চর্য হয়ে ধপ করে বসে পড়ল সোফার ওপরে।
ওটা ব্যাগ থেকে নিজে নিজে বের হয়ে আপাতত তার সেন্টার টেবিলের মাঝখানে এসে হাজির হয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? কাঠের মূর্তি কি হেঁটে চলে বেড়াতে পারে নাকি? ঠিক তখনই তার কানে একটা কর্কশ শব্দ ভেসে এলো। শব্দটা খুব কাছ থেকে আসছে সেটা বুঝতে পেরে তার সারা শরীর কেমন ঠান্ডা হয়ে যেতে লাগলো। সারা ঘরে একটা বিকট গন্ধ ছড়িয়ে পড়েছে, যেন মাংস পোড়া গন্ধ। ওই গন্ধে তার গা গুলিয়ে উঠতে লাগলো, কিন্তু তাও সে নিজের জায়গা থেকে নড়ল না। তার পা দুটো যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছে। আবার সেই কর্কশ শব্দটা তার কানে এলো। এবার আর থাকতে না পেরে নিজের মাথাটা ধীরে ধীরে শব্দের উৎসের দিকে ঘোরালো সে। আর যা দেখলো তাতে আতঙ্কে তার সারা শরীর কাঁপতে লাগলো। একটা কালো পচা গলা মানব অবয়ব জানলার আড়াল থেকে তার নখযুক্ত হাত দিয়ে জানলার ওপরে ঘষে ঘষে কর্কশ শব্দ করছে। প্রতিটা শব্দের সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। অন্ধকারে তার মুখটা না দেখা গেলেও তার মুখমণ্ডলে অবস্থিত জ্বলন্ত দুটো চোখ তাকিয়ে আছে জয়ন্তর দিকে। আতঙ্কে নিজের দু চোখ বন্ধ করে নিল সে। ঠিক সেই সময় তার শোবার ঘর থেকে কারুর একটা পায়ের শব্দ শুনতে পেল সে। প্রচণ্ড চমকে উঠল জয়ন্ত। নিশ্চয়ই কিষণ বাড়ির পিছনের দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল, তাই তার অলক্ষ্যে কেউ তার ঘরে প্রবেশ করেছে। তবে তাই যদি হবে, তো যে শয়তানটাকে আপাতত সে তার জানলায় দেখতে পাচ্ছে ওটা কে? কথাটা ভাবতেই উঠে দাঁড়িয়ে এগিয়ে যাবার জন্য তৈরি হতেই অন্ধকার ভেদ করে দুটো পাকে তার দিকে এগিয়ে আসতে দেখল। খুব ধীরে ধীরে মাথা তুলে উপরে তাকাতেই আতঙ্কে কাঁপতে শুরু করলো জয়ন্ত। কারণ জয়ন্ত দেখল যে পা দুটো এগিয়ে আসছে তার দিকে, সেগুলো কোমর পর্যন্ত এসেই শেষ হয়ে গেছে। অর্থাৎ কোমর থেকে কাটা দুটো পা এগিয়ে আসছে তার দিকে। তৎক্ষণাৎ জানলার দিকে তাকাতেই যে দৃশ্যটা সে দেখল, এরপরে তার চিৎকার করার ক্ষমতাও লোপ পেল। জানলার আড়াল থেকে বেরিয়ে এসে একভাবে উঁকি দিচ্ছে কোমর থেকে মাথা পর্যন্ত শরীরের বাকি অংশটা। তার পেট থেকে নিচে ফাঁকা। ঠিক সেই সময় বাইরে একটা শব্দ শুনতে পেল সে। কেউ তার দরজায় ক্রমাগত ধাক্কা দিয়ে তার নাম ধরে ডাকছে। জয়ন্ত বাবু, ও জয়ন্ত বাবু, দরওয়াজা খোলিয়ে, জয়ন্ত বাবু। কিন্তু তার শরীরে দরজা খোলার পর্যন্ত শক্তি বেঁচে ছিল না আর। বারবার ঘাড় ঘুরিয়ে একবার জানলা আর একবার ঘরের বিভীষিকার দিকে তাকাতে তাকাতে গোঙাতে গোঙাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সে। যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করল। তখনও তার চোখ মুখ থেকে আতঙ্কের ভাব যায়নি। পাশে নিশিকান্তবাবুকে বসে থাকতে দেখে একটু নিশ্চিন্ত হল সে। মুখে সামান্য হাসি ফোটাবার চেষ্টা করে নিশিকান্তবাবু জয়ন্তকে বললেন, এখন কিরকম বোধ করছো তুমি জয়ন্ত? হ্যাঁ। জয়ন্ত কোনো কথা বলল না, শুধু একটা ফাঁকা দৃষ্টি নিয়ে চেয়ে থাকলো নিশিকান্তবাবুর দিকে। জয়ন্তর জিজ্ঞাসু দৃষ্টিটা তার চোখ এড়াল না। সে যেন জানতে চায় স্বয়ং মৃত্যুকে সামনে থেকে দেখেও কিভাবে বেঁচে ফিরে আসতে পেরেছে সে। নিশিকান্তবাবু নিজের ঠোঁট কামড়ে তাকে কোনো উত্তর না দিয়েই দ্রুত পায়ে উঠে চলে গেলেন সেখান থেকে। এরপর ব্যাংকের প্রায় সকলেই তার সাথে দেখা করতে এসেছিল। সুনন্দাদি, রঘু, অমল স্যার, নিশান্ত সিং প্রায় রোজই তার সাথে দেখা করতে আসত। আর আসতেন নিশিকান্তবাবু। তিনি রোজ দুবেলা নিয়ম করে জয়ন্তর কাছে আসতেন। জয়ন্তর দিকে তাকিয়ে
শূন্য দৃষ্টিতে চুপচাপ বসে থাকতেন। তারপর সময় শেষ হলে উঠে চলে যেতেন। 7 দিন পর যখন জয়ন্ত হাসপাতাল থেকে ছাড়া পেল, তখন সে আর তার কার্শিয়াংয়ের বাড়িতে না ফিরে কলকাতায় ফিরে গেল। তারপর থেকে আজ অবধি আর কোনোদিনও ফিরে আসেনি এই পার্বত্য ভূমিতে। সেদিন কিভাবে তার প্রাণ রক্ষা পেয়েছিল সে কথা অজানাই রয়ে গেছে তার। কিন্তু আজ নিদ্রা জাগরণে সেই ভয়ঙ্কর প্রেতমূর্তি এখনো তাকে তাড়া করে বেড়ায়। তবে এখন আর সে অলৌকিক শক্তিকে কখনো চ্যালেঞ্জ জানাতে যায় না, কারণ প্রকৃতির যে বহু অজানা তথ্যের সাথে মানুষ এখনো পরিচিত নয় সেটা সে ভালোভাবেই জেনে গেছে। এই কদিনে নিশিকান্তবাবু তাকে একবারও ফোন করেননি। জয়ন্ত আর ওর প্রতি তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু আজ এই চিঠিটা পেয়ে কথাটা মনে পড়তেই হাতে ধরা চিঠিটার দিকে তাকালো জয়ন্ত। সেদিন যদি আমি তন্ত্রের সাহায্যে ওই ভয়ঙ্কর প্রেতকে আমার কার্যসিদ্ধির জন্য না জাগাতাম, তাহলে হয়তো আজ তোমার জীবন অন্য 4-5টা মানুষের মতো স্বাভাবিক হতো। ওই প্রেত যতদিন এইভাবে পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে, ততদিন তার প্রভাব তোমার উপরে থাকবে। তাই অনেক সাধ্য সাধনা করে আমি ওই প্রেত শক্তিকে আবার তার নিজের জগতে ফেরত পাঠানোর রাস্তা খুঁজে বের করেছি। পদ্ধতিটা যে এত সহজ হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। শুধু আত্মাহুতির মাধ্যমে আমি এই কাজটা সহজেই করতে পারবো। ও একটা প্রাণ নিয়েই শান্ত হবে, তাহলে তোমার প্রতি করা আমার অবিচারেরও শাস্তি হবে, আর তুমি চিরজীবনের মতো ওই বিভীষিকার হাত থেকে রক্ষা পাবে। শুধু তোমার কাছে আমার একটি নিবেদন আছে। পবনের এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই। ওকে তুমি একটু দেখো জয়ন্ত। বোকাশোকা মানুষটা সেদিন আমার কথা শুনে অত রাতে বৃষ্টি উপেক্ষা করে তোমার বাড়িতে গিয়েছিল তোমাকে রক্ষা করতে। সেদিন ও ঠিক সময় না পৌঁছলে তোমাকে আমি ওই বিপদ থেকে রক্ষা করতে পারতাম না। আমাকে ক্ষমা করে দিও জয়ন্ত। ইতি নিশিকান্ত চ্যাটার্জি। চিঠিটা পড়ে জয়ন্ত আর নিজের মনের ভাব চেপে রাখতে পারল না। ভেজা চোখে চিঠিটা ভাঁজ করে পকেটে নিয়ে বেরিয়ে গেল বাইরে। আজ আবার 1 কাপ চা হাতে ধরে নিজের বাড়ির সামনের বারান্দাটায় এসে বসল সে। মাঝে 1টা বছর কেটে গেছে। নিশিকান্তবাবুর আত্মাহুতি ব্যর্থ যায়নি। সেই রাতের বিভীষিকা আর তাকে তাড়া করে বেড়ায় না। আজ সে সম্পূর্ণ মুক্ত। সে আবার ফিরে এসেছে কার্শিয়াংয়ে। তবে সে আর ওর আগের বাড়িটাতে থাকে না। এখন সে তার পুরনো বন্ধু নিশান্ত সিং এর বাড়ির কাছে বাড়ি নিয়েছে। এখান থেকে ব্যাংকের রাস্তাটা খুব কাছে। নিশিকান্তবাবুর বাড়িটা একটা অনাথ আশ্রমকে দান করে গিয়েছিলেন তিনি নিজেই। তাই তাঁর কথা মতো পবন থাপা এখন জয়ন্তর সাথে থাকে। তাকে দেখলে জয়ন্তর এখন ভয়ের জায়গায় শ্রদ্ধা হয়। এখন জয়ন্ত লৌকিক আর অলৌকিক দুয়েই বিশ্বাস করে। সেদিন সন্ধেবেলা হাতে চিঠি নিয়ে সে যখন কলকাতার রাস্তা ধরে একা হাঁটছিল, তখনই সে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল। ওই ল্যাম্পপোস্টের হলুদ ফিকে আলো তার মনের অনেক ধোঁয়াশা কাটাতে সাহায্য করেছিল। সে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল তার ওই ভোগান্তির কারণ কোনোভাবেই নিশিকান্তবাবু নন, বরং পরোক্ষভাবে ওনার আত্মাহুতির জন্য যদি কেউ দায়ী হয় তো সেটা জয়ন্তর সেই রাতে করা জেদ। এই সত্যিটা বোধহয় নিশিকান্তবাবুও জানতেন। তাও সারা জীবনের মতো তাকে ক্ষমা করে দিয়ে গেছেন মানুষটা। শুনছিলেন
সুলেখিকা নবনীতা বোসের কলমে কার্শিয়াংয়ের আর্তনাদ। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে সৌমিক, সাগরনীল, অতনু, ফিদা, সৌরভ রায়, নীল, দীপ্তদীপ এবং আমি দেবাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ অভ্র। প্রচ্ছদ ও মোশন গ্রাফিক্স উষ্ণিস। নাট্যরূপ ফিদা। পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।